এই ভিডিওটিতে আমরা এবিটিআর যে টেস্ট পেপার আছে তার 664 নম্বর পেজে যে কোশ্চেনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে যে সূর্যালোকের কোন রশ্মি সোলার কুকারে ব্যবহৃত হয়, সেটি কি হবে? সেটি হবে হলো অবলোহিত রশ্মি। সেকেন্ড কোশ্চেনে আছে হচ্ছে প্রদত্ত কোনটি গ্যাস সংক্রান্ত সূত্র নয়। এখানে টেস্ট পেপারে সূত্রগুলি দেওয়া আছে P1/P2 = V2/V1, আরেকটি দেওয়া আছে V1/V2 = T1/T2, তারপর একটা দেওয়া আছে PV = KT, আর তারপরে দেওয়া আছে V1/V2 = P1/P2। তো প্রথম সূত্রটা মানে প্রথম যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে P1/P2 = V2/V1। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে P1/V1 = P2/V2। যদি গুণ করে এই কোনাকুনি গুণ করি তাহলে P1/V1 = P2/V2। এটি হচ্ছে বয়েলের সূত্র। তারপরে আছে V1/V2 = T1/T2। তার মানে V1/V2 = T1/T2। এটাকেও যদি আমরা এভাবে লিখি যে এই T1টাকে যদি এর নিচে নিয়ে আসি, T1 = V2/T2, তাহলে এটি হয়ে গেল হচ্ছে চার্লসের সূত্র। তারপরে 3 নম্বর অপশন আছে হচ্ছে PV = KT। এটাও কি? এটা হচ্ছে বয়েলের সূত্র। আর লাস্ট অপশনে আছে হচ্ছে V1/V2 = P1/P2। তো এটাকে যদি আমরা মানে যেভাবেই করি না কেন এখান থেকে আসতে পারে হচ্ছে P1 বাই নিচে এটা চলে আসলো V1 = P2/V2। তো এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না, তাহলে অপশন হবে হচ্ছে ডি। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, যেটা হচ্ছে কোনো গ্যাস সংক্রান্ত সূত্র নয়। থার্ড কোশ্চেন আছে এসটিপিতে 0.1 মোল CO2 এর আয়তন কত? এবার যদি আমরা দেখি যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন আমরা জানি কত, 22.4 লিটার। তাহলে 0.1 মোলের কত হবে আয়তন? 22.4 বাই হচ্ছে 1 ইন্টু 0.1। তাহলে এখান থেকে যদি পয়েন্ট তুলে দিই তাহলে হচ্ছে 10। তার মানে কি 22.4কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত হচ্ছে? দশমিকটা আরেক ঘর আগে চলে যাবে। তাহলে উত্তরটা কী হবে? 2.24 লিটার। অর্থাৎ অপশন সি হবে হচ্ছে সঠিক। কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হয়? আমরা জানি আলফা β/2 γ/3। তার মানে এখানে গামা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে সূত্রটায় কী দাঁড়াচ্ছে? 3 আলফা গামা। অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি। আলোর বর্ণ কোন ভৌত রাশির উপর নির্ভর করে? তো এই কোশ্চেনটার মধ্যে একটা ডিবেট আছে যে এখানে কম্পাঙ্ক হতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। কারণ তরঙ্গ দৈর্ঘ্য যেমন আমরা বর্ণ ঠিক করতে সাহায্য করে, তেমনি কম্পাঙ্কও কিন্তু আমাদের আলোর বর্ণের মানে আমরা যদি বলতে চাই কম্পাঙ্ককেও বলতে পারবো। যেমন হচ্ছে এই পাশ থেকে শুরু করলে VIVGYOR ভিভজিওর। এবার এর কি হয়, এই সাইডে রেডের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি থাকে আর কম্পাঙ্ক সবচেয়ে কম থাকে। আর এই পাশে ভায়োলেটের কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম থাকে আর কম্পাঙ্ক সবচেয়ে বেশি থাকে। তার মানে দুটোর উপরেই নির্ভর করছে যে কোশ্চেনটার অ্যান্সারটাই পুরোটা ডিবেটেবল। তাই আমরা এখানে কম্পাঙ্ককেই নিলাম, যেহেতু কম্পাঙ্ক মাধ্যম পরিবর্তনে সাধারণত পরিবর্তন হয় না, বাকি রাশিগুলো মাধ্যম পরিবর্তনে পরিবর্তন হতে পারে, তাই কম্পাঙ্ককে আমরা উত্তর হিসাবে নিলাম। তারপরে বলছে আলোর তীব্রতা ও তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্ক কী? তীব্রতা যদি আই হয় আর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, এই সম্পর্কটা দ্বারা হচ্ছে আই সমানুপাতিক 1/λ⁴। এটা হচ্ছে তীব্রতা ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। অর্থাৎ ডি নম্বর অপশনটি হবে সঠিক। 1.7 আছে কোনো পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের কত গুণ হবে? তাহলে আমরা জানি জুলের সূত্র অনুসারে H = I²RT। তাহলে রোধ ও তড়িৎ প্রবাহের সময় স্থির, অর্থাৎ এটা এবং এটাকে স্থির রাখা হয়েছে। তার মানে কী দাঁড়াচ্ছে? H সমানুপাতিক I²। এবার বলছে প্রবাহমাত্রা দ্বিগুণ করলাম, তার মানে H1 যদি আমি করি I², তাহলে H2 হলো 2I তার হোল স্কোয়ার, অর্থাৎ 4I²। তার মানে কী দাঁড়াচ্ছে যে প্রবাহ মাত্রা
দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের 4 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। VI লেখচিত্রের নতি নির্দেশ করে রোধ, রোধাঙ্ক, পরিবাহিতা নাকি আধানকে? VI লেখচিত্রের নতি নির্দেশ করে হচ্ছে হলো রোধকে, অর্থাৎ অপশন এ। কারণ VI লেখচিত্রটি হয় হচ্ছে এরকম দেখতে, ভি এপাশে থাকে হচ্ছে আই, এর লেখচিত্রটি হয় দেখতে হচ্ছে এইরকম, যার যদি আমরা নতি ট্যানজেন্ট বার করি তাহলে সেটা আরকে প্রকাশ করে, ঠিক আছে। তারপরে আছে একটি ইলেকট্রন কণার ভর m হলে বিটা কণার ভর কত হবে? যেহেতু বিটা কণার ভর একটি ইলেকট্রনের কণার ভরের সমান, তাই উত্তর হবে হচ্ছে অপশন সি m। তারপরে হচ্ছে দুটি দ্বিবন্ধন দ্বারা গঠিত একটি যৌগের নাম। দুটি দ্বিবন্ধন, এবার CO2 যদি আমরা লিখি তার মধ্যে দেখতে হয় হচ্ছে এরকম CO2, O2 কেমন দেখতে হয় এইভাবে, H2 দেখতে হয় হচ্ছে এরকম, আর C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন দেখতে হয় হচ্ছে এরকম। তো এর মধ্যে দুটি দ্বিবন্ধন কার আছে? একমাত্র এরই আছে, তাহলে উত্তর হবে অপশন এ CO2। এরপরে 11 নম্বর কোশ্চেনে আছে যে এক্স ও ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15 ও 17 হলে এক্স ও ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত হবে। সংকেত হবে হচ্ছে, এখানে আমি অপশনগুলো একটু ভুল তুলেছিলাম, ঠিক আছে। এখানে অপশনে দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই, তারপরে দেওয়া আছে হচ্ছে হলো X3Y, তারপরে দেওয়া আছে হচ্ছে XY3, তারপরে দেওয়া আছে হচ্ছে X3Y2। এবার X হচ্ছে হলো 15, তার মানে এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 2,8, হচ্ছে 5, আর Y আছে হচ্ছে হলো 17, তাহলে 17 হলে তার হবে হচ্ছে 2,8, 7। তার মানে এক্স মৌলটির যে আছে সে 3টি ইলেকট্রন গ্রহণ করলে ওই কী বলে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস নিতে পারবে, নিষ্ক্রিয় গ্যাসের মতো। আর ওয়াই যে মৌলটি আছে সেটি একটি ইলেকট্রন গ্রহণ করলে ওই আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস নিতে পারবে। তো এখানে আমরা এক্সের যোজ্যতা যদি 3 হয় আর ওয়াইয়ের যোজ্যতা যদি 1 হয় তাহলে এক্স নেবে এটাকে, ওয়াই নেবে এটাকে, তাহলে সংকেতটা কি দাঁড়াচ্ছে? সংকেতটা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স ওয়াই কিউব। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন সি XY কিউব, এটা হবে আমাদের উত্তর। এরপরে কোশ্চেন আছে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন H2 ও O2 গ্যাসের ভরের অনুপাত 1:8 নাকি 2:1 নাকি 1:16 নাকি 3:1। এবার জলের তড়িৎ বিশ্লেষণে আমরা জানি কি H2 যেটা উৎপন্ন হয় সেটার ভর হয় হচ্ছে হলো 2 × 1 2, আর O2 যেটা উৎপন্ন হয় তার ভর হয় হচ্ছে হলো 2 × 16 অর্থাৎ 32। এবার জল যখন ভাঙে সেই বিক্রিয়াটা হয় হচ্ছে এরকম, 2H2 2H2 প্লাস হচ্ছে O2। তাহলে জল ভাঙার পরে 2 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেন উৎপন্ন হয়, অর্থাৎ জলের তড়িৎ বিশ্লেষণ করলে 2 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেন উৎপন্ন হয়। এবার হাইড্রোজেন যদি আণবিক ভর 2 হয় তাহলে 2 মোল মানে হচ্ছে 2 × 4 টোটাল, আর অক্সিজেনের আণবিক মোল যেহেতু 32 আর সেটা উৎপন্ন হয় 1 মোল, তাহলে 1 × 32 হচ্ছে হলো 32। তার মানে এদের ভরের অনুপাত দাঁড়াচ্ছে 4:32, তার মানে 4 × 32, তার মানে উত্তর হবে হচ্ছে 1:8। তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো বিকল্প এটি হচ্ছে সঠিক। তারপরে কোশ্চেন আছে অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি? অম্লধর্মী বিজারক গ্যাস হচ্ছে হলো H2S। তারপরে হচ্ছে তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কোন পদ্ধতি? ইলেকট্রোপজিটিভ যেহেতু তীব্র তার মানে এর জন্য তড়িৎ বিজারণ পদ্ধতি ব্যবহার করা হয়।
এরপরে কোশ্চেন আছে, বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন নাকি টেফলন? উত্তর হবে হচ্ছে ইথিলিন। তারপরে হচ্ছে এক কথায় উত্তর। বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কোশ্চেন, ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? সেটি হবে হচ্ছে ক্লোরিন পরমাণু বা ক্লোরাইড আয়ন। আর অথবা কোশ্চেন আছে, জ্বালানি তাপন মূল্যের এসআই একক কি? জ্বালানি তাপন মূল্যের এসআই একক হচ্ছে জুল পার কেজি। তারপরে কোশ্চেন আছে, চার্লসের সূত্রানুসারে ভিটি লেখচিত্র অঙ্কন করো। ভিটি অর্থাৎ ভি এই পাশে, টি যদি এই পাশে নেই তাহলে হচ্ছে মূলবিন্দুগামী একটি সরলরেখা। আর এটাই যদি স্মল টি হতো তাহলে পরে লেখচিত্রটা এরকম হতো, অর্থাৎ সেলসিয়াস স্কেলে যদি হতো তাহলে লেখচিত্রটা এরকম দেখতে, আর তা হতো -273 ডিগ্রি সেলসিয়াসে ছেদ করত। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 16 গ্রাম ওই গ্যাসের এনটিপিতে আয়তন 22.4 লিটার। উক্তিটি সত্য না মিথ্যা? এবার আমরা জানি আণবিক ভর m = 2d, d মানে হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে আণবিক ভর m = হবে 2 × 8 অর্থাৎ 16 গ্রাম। তাহলে আমরা জানি যে 1 মোল কোনো গ্যাসের বা ওই যে গ্যাসের যেটা আণবিক ভর সেই পরিমাণ গ্যাস কত আয়তন দখল করে রাখে? 22.4 লিটার আয়তন দখল করে রাখে। তার মানে যেহেতু এই গ্যাসটির আণবিক ভর 16 গ্রাম, অর্থাৎ 1 মোল গ্যাস 16 গ্রামকেই বোঝাচ্ছে, আর এই 16 গ্রাম তার মানে কত? 22.4 লিটার আয়তনকেই দখল করে থাকবে, অর্থাৎ এই উক্তিটি সত্য। পিতল ও লোহার দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বাকের ভিতরের দিকে কোন পাত থাকবে? পিতল ও লোহার মধ্যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেহেতু কম, তাই এভাবে যদি পিতল ও লোহা থাকে তাহলে লোহার যেহেতু, এটা ধরলাম লোহা আর এটা হলো পিতল, তাহলে পিতলের হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি আর লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম, তাই পিতল কি করবে? বেশি বড় হতে যাবে। এবার যেহেতু বেশি বড় হতে যাবে কিন্তু লোহা কি ছোট থাকতে যাবে, তাই এ বড় হয়ে ধীরে 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 এইভাবে বেঁকে যাবে, আর লোহাটা কি হয়ে যাবে? ভেতরের দিকে থেকে যাবে, এইভাবে বেঁকে যাবে, অর্থাৎ ভেতরের দিকে কোন পাত থাকবে? সেটা হচ্ছে লোহার পাত থাকবে। তারপরে আছে, জলের কোন ধর্মের জন্য শীতপ্রধান দেশের জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে? সেটি হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণ। জলের যে ব্যতিক্রান্ত প্রসারণ, অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের ঘনত্ব বাড়তে থাকে এবং আয়তন কমতে থাকে, আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এই ব্যতিক্রান্ত প্রসারণের জন্যই শীতপ্রধান দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে। সমশীর্ষ বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব কোন দর্পণে গঠিত হয়? বস্তুর সমান আকৃতি আমরা অবতল দর্পণেরও একটা কেসে আমরা পাই, যখন দর্পণ থেকে 2f দূরত্বে বস্তু থাকে, কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে যে সেই ক্ষেত্রে প্রতিবিম্বটা অবশিষ্ট হয়। এখানে বলেছে যে সমশীর্ষ, তাই এটা একমাত্র কার হতে পারে? সেটা হচ্ছে সমতল দর্পণ। ঠিক আছে, সমতল দর্পণ। সূর্য থেকে আগত আলো একবর্ণী না বহুবর্ণী? এটি হচ্ছে বহুবর্ণী, কারণ সেখানে ভিভ জিওর থাকে, অর্থাৎ বেনিয়া সহকলা। 1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে কত ওয়াট কার্য করতে হবে? এটা 1 ভোল্ট হবে। কত হবে? সেটা হবে হচ্ছে, আমরা কি জানি, W = V × Q। তাহলে W হচ্ছে এখানে কার্য, তাহলে V হচ্ছে 1 ভোল্ট ইন্টু হচ্ছে 1 কুলম্ব। 1 ভোল্ট 1 কুলম্ব কত হচ্ছে? 1 জুল। কার্য করতে হবে হচ্ছে 1 জুল। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করে? সেটি হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ। পরিবাহীর গতির অভিমুখ। তারপরে আছে হচ্ছে কোশ্চেন, আলফা রশ্মি কোন আধানযুক্ত কণার স্রোত? এটি হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, কারণ আলফা রশ্মির আমরা কি জানি, সেটি হিলিয়াম 2+ বোঝায়, তো এটি হচ্ছে একটি ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত। তারপরে আছে হচ্ছে, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি? সেটি হবে আলফা রশ্মির। আলফা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। আর যদি বলতো ভেদন ক্ষমতা কার বেশি, তাহলে হচ্ছে গামা রশ্মির।
এবার হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। আচ্ছা, তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল কোনটি হবে? সিজিয়াম। তারপরে হলো গ্রুপ 17 নং মৌল কোনটি? এখানে হচ্ছে ব্রোমিন। ধাতু সংকর অ্যামালগামে উপস্থিত থাকে কি? পারদ, এইচজি। আর জৈব দ্রব্যকে দ্রবীভূত হয় হলো ইথিলিন। তারপরে আছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন তড়িৎ দ্বারা জারণ ঘটে? তো এটা মনে রাখবে, ক্যাথোডে সবসময় হচ্ছে বিজারণ ঘটে, আর অ্যানোডে সবসময় হচ্ছে জারণ ঘটে। তাহলে উত্তর হবে হলো জারণ। বলছে উক্তিটি সত্য না মিথ্যা লেখো। CCl4 ও CaCl2 এর মধ্যে CaCl2 এর গলনাঙ্ক কম। উক্তিটি হবে হচ্ছে মিথ্যা, কারণ CaCl2 হচ্ছে একটি তড়িৎযোজী মৌল, আর তড়িৎযোজী মৌল হচ্ছে কি বলে সবসময় তড়িৎযোজী মৌল বা আয়নীয় মৌল, তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ, আর তড়িৎযোজী বা আয়নীয় যৌগ সবসময় তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবসময় বেশি হয়। ঠিক আছে, আর CCl4 হচ্ছে একটি সমযোজী যৌগ, তাই উক্তিটি হবে হচ্ছিল মিথ্যা। হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন উপস্থিত? এটা হচ্ছে সমযোজী। কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী হওয়া সত্ত্বেও এটি জলীয় দ্রবণে গিয়ে আয়নে ভাঙতে পারে এবং এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। রূপার তড়িৎ দ্রবণে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণের নাম কি? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড এর সংকেত কি? KAgCN তার হোল 2। তারপরে কোশ্চেন আছে বিলীয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটার উত্তর হবে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয়। স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? এটি হবে সালফিউরিক অ্যাসিড, H2SO4। বিমান কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুর নাম কি? ডুরালুমিন। তারপরে আছে ইথিলিন লাল বর্ণের ব্রোমিন জলকে বর্ণহীন করে। হ্যাঁ, এটা সত্য। বিক্রিয়াটা এরকম দেখতে হয়, CH2 ডবল বন্ড CH2, তার মধ্যে ব্রোমিন, দ্রাবক হিসেবে নেওয়া হয় হচ্ছে CCl4। তো বিক্রিয়াটা হচ্ছে দুটো ব্রোমিন এখান থেকে এই ডবল বন্ডটাকে ভেঙে দুইজন কার্বনের কাছে একটা একটা করে চলে যায়। তার মানে এটা কি দাঁড়ায়? এরকম CH2 সিঙ্গেল বন্ড CH2, আর এখানে একটা ব্রোমিন ঢুকে পড়ে এই কার্বনে, আরেকটা ব্রোমিন এই কার্বনে ঢুকে পড়ে। এটার নাম তাহলে কি হচ্ছে? 1 2 যদি দেই তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন, কারণ যেহেতু দুটো কার্বনের মাঝখানে সিঙ্গেল বন্ড আছে। অ্যাসিটালডিহাইডে কোন কার্যকরী গ্রুপ আছে? অ্যাসিটালডিহাইড মানে হচ্ছে CH3CHO, আর এটাতে কার্যকরী গ্রুপ তাহলে কি? CHO, তার মানে CHO কার্যকরী গ্রুপ আছে। এখানেই আমাদের এই স্কুলটি বা এই যে কোশ্চেনটি ছিল সেই টেস্ট পেপারের 664 পেজের এই কোশ্চেনটি শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সামনে মাধ্যমিক পরীক্ষা চলে এসেছে, তো ভালো মতো পড়াশোনা করো। আর এই পিডিএফটি যদি দরকার হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি এটা ফ্রিতে দিয়ে দেবো।